ব্রাজিল নিডস যোগা বনিতো। ভাই তুমি যেই বয়সেরই হও না কেন, তুমি যেই টুর্নামেন্ট, যেই ম্যাচ, যেই অপোনেন্ট, যেই সিচুয়েশনেই দেখতে যাও না কেন, তুমি যখন ব্রাজিলের খেলা দেখতে বসবা, ইউ উইল বি এক্সপেক্টিং সাম গড ড্যাম বিউটিফুল ফুটবল। কারণ যোগা বনিতোর মিনিংই এইটা, প্লেইং বিউটিফুলি। ভাই গতকাল ফ্রান্স ভার্সেস ব্রাজিলের এই যে ফিক্সচার, যেখানে আমরা এই জিনিসটা তো বলে দিতে পারি যে ওয়ার্ল্ডের সবচেয়ে বিউটিফুল অন পেপার স্কোয়াড গুলার মধ্যে যদি আমরা চিন্তা করতে চাই, ফ্রান্স আর ব্রাজিল দুইটা টিমই আছে। আর ফ্রান্স আর ব্রাজিলের ফ্রেন্ডলি কখনো অফকোর্স ফ্রেন্ডলি হবে না, কারণ দে হ্যাভ দ্য বেস্ট স্কোয়াডস থ্রু আউট দ্য টাইম। একটা টাইমে রিভালদো, রোনালদিনিও, রোনালদো নাজারিও তারা খেলতো, তাদের এগেইনস্টে জিদান, থিয়েরি অনরি এরা খেলতো। এখন যখন আমরা চিন্তা করতে যাব, এখনের স্কোয়াডও কিন্তু ফালাই দিতে পারবা না তুমি। এক সাইডে দেখতেছো দিদিয়ের দেশম কে, হু ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ, আর এক সাইডে কোচ কার্লো আনচেলত্তি, যে কিনা ওয়ার্ল্ড ফুটবলের ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড কোচ। তুমি স্কোয়াড দেখতে যাও, তুমি দেখতে পারবা ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও, এনড্রেক, মাথিয়াস কুনা, হোয়াট নট। আর তুমি ওইদিকে ফ্রান্সের স্কোয়াড দেখতে যাও, তুমি দেখতে পারবা কি দেখবা না, কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, মাইকেল ওলিজে, রায়ান চেরকি, উফ, মাথাটা আউলা যাওয়ার মতো। তো তুমি গতকাল রাতের বেলা যখন খেলাটা দেখতে বসছো এবং খেলা শেষ করে উঠছো, আমি প্রিটি শিওর যে তুমি ব্রাজিলের খেলার মধ্যে যোগাবনিতর আভাসটা পাও নাই। এবং এই জিনিসটা আমরা রিসেন্ট কিছু বছর ধরে পাচ্ছিও না। দেখো এই গেমটাকে নিয়ে আমি দুইটা টিমকে নিয়ে আলাদা আলাদা ভাবে কথাবার্তা বলবো, কিন্তু যদি আমরা শুরুতে ব্রাজিলের কথাবার্তা বলতে যাই, ভাই দেখো ব্রাজিল এই গেমের মধ্যে যেই লাইন আপ নামাইছে সেটা নিয়ে আমাদের ফার্স্টে কথাবার্তা বলা উচিত। দেখো গোলবারের নিচে এডেরসন আছে, হুইচ ইজ গুড। আমরা সেন্টার ব্যাক পেয়ারিং এ দেখতে পারতেছি ব্রেমার খেলতে নামতেছে, যে কিনা ইউভেন্টাসে ভালো পারফর্ম করতেছে, বাট দেন এগেন নট আ প্রাইমারি, নট দ্য ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক। তুমি তার সাথে দেখতে পারতেছো লিও পেরেইরাকে, যার বয়স 30। আই ডোন্ট কেয়ার যে সে কোথায় খেলে, সে ফ্লেমিঙ্গোতে খেলে, কিন্তু তার বয়স 30। তার সাথে দেখতে পারতেছি ডগলাস সান্তোসকে, যে কিনা জেনিতে খেলে, বয়স 32। অন্য সাইডে আমরা দেখতে পারতেছি ওয়েজলিকে, যে কিনা রোমাতে এই সিজনে মোটামুটি ভালো ডিসেন্ট পারফর্ম করতেছে। বাট থ্রু আউট দ্য টাইম আমরা যখন এইরকম একটা ডিফেন্স লাইন দেখতে যাব, যেখানে ফ্রান্স ডিফেন্স লাইন নামাইছে, দেখো মালো গুস্তো খেলতেছে, কুন্ডে নাই, মালো গুস্তো আছে। দেখো এই গেমের মধ্যে সালিবা ছিল না, তারপর উপামেকানো, কোনাতে দুইজন খেলছে। যদিও তারা পরবর্তীতে উপামেকানোর রেড কার্ডের জন্য 10 ম্যান খেলছে, বাট দ্যাট রিলি ডাজন্ট ম্যাটার। লেফট সাইডে আমরা দেখতে পারবো যে থিও হার্নান্দেজ আছে। তো এই জায়গায় আমরা বলে তো দিতে পারি যে ব্রাজিলের যে ডিফেন্স লাইন ছিল, দ্যাট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। আমরা যদি ফ্রান্সের অ্যাটাকিং সাইডের কথা চিন্তা করতে চাই, আমরা যদি ব্রাজিলের মিডের কথা চিন্তা করতে চাই, আমরা দেখতে পারবো যে তারা 4-4-2 ফরমেশনে খেলছে, যেটা নিয়ে আমার একটা বিশাল রকমের ডাউট আছে। ঠিক আছে, 4-4-2 ফরমেশনে তারা খেলছে, যেখানে তাদের ক্যাসেমিরো ছিল, আন্দ্রে সান্তোস ছিল। ক্যাসেমিরো ওয়াজ দ্য ডিস্ট্রয়ার, নাম্বার 6 আন্দ্রে সান্তোস, যে কিনা বক্স টু বক্সের মতো খেলছে অনেকখানি, যে কিনা অনেক মুভমেন্ট করছে। দুই উইংয়ে আমরা দেখতে পারছি মার্টিনেলে ছিল, রাফিনিয়া ছিল, উপরে আপ টপ অফ দ্য অ্যাটাক ভিনিসিয়াস জুনিয়রের সাথে মাথিওস কুনা। এখন এই যে লাইন আপ, এই লাইন আপটা দেখলে তোমার মাথায় এই জিনিসটা আসবে যে ভাই ব্রাজিলের অ্যাটাকটা তো ভালো আছে, তুমি ভিনিসিয়াস, রাফিনা খেলাইতেছো, মাথিওস কুনা ফর্মে আছে, সাথে মার্টিনেলি আছে, তুমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে একটা ডিসেন্ট ভালো অ্যাটাকিং সাইড, কিন্তু ডিফেন্স লাইনে ব্রাজিল চোখ করার মতো একটা সিচুয়েশনেই আছে। কিন্তু এই সবকিছু মিলায় তুমি যদি ব্রাজিলের এই ম্যাচটা দেখতে যাও, তুমি তাদের খেলা দেখে মনে করবা যে তারা প্রিমিয়ার লিগের একটা মিড টেবিল টিমের মতো খেলতেছে, হু আর মোর কনসিয়াস অ্যাবাউট যে ভাই আমার অপোনেন্ট কত ভালো, হু আর মোর কনসিয়াস অ্যাবাউট যে ভাই ওদেরকে আমি কিভাবে থামাবো, ওদের ট্যাকটিক্সের এগেইনস্টে আমার প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ কি হবে। এই জিনিসটা ব্রাজিলের খেলার মধ্যে যে ফ্লেয়ারটা আমরা ইউজুয়ালি এক্সপেক্ট করি, সেই জিনিসটা আমরা দেখি নাই। দেখো এই গেমের মধ্যে 4-4-2 যাওয়ার রিজনিংটা কি হইতে পারে, কারণ ব্রাজিলকে আমরা দেখি 4-2-3-1 ফরমেশনে খেলতে, একটা ক্যাম খেলাইতে এবং অনেকখানি মোবিলিটি রাখতে। দেখো তুমি প্রবাবলি ব্রাজিলের জন্য যেই বেস্ট কোচ থাকা সম্ভব তাকে নিয়ে আসছো, কার্লো আনচেলত্তি, যে কিনা লিটারালি দ্য প্লেয়ার্স কোচ, যে কিনা প্লেয়ারদেরকে ফ্রিডম দেয়, প্লেয়ারদের খেলাটাকে টিমের খেলা বানায়। এবং এই গেমের মধ্যে আমরা ওই ধরনের মোবিলিটিও দেখছি। ভাই মার্টিনেলি লেফট উইং ছেড়ে রাইট উইং এ খেলতেছে, ভিনিসিয়াস জুনিয়র রাইট উইং এ চলে আসতেছে, একটা সেকেন্ড স্ট্রাইকারের মতো রান হচ্ছে রাফিনা বের করতেছে, যেখানে মার্টিস কুইনা বক্সের বাইরে হচ্ছে গিয়ে নিজের স্ট্রং জোনে হচ্ছে গিয়ে অপারেট করতেছে। এই যে অপারেশনস গুলা, এই প্রত্যেকটাই কিন্তু ভিনিসিয়াস কিন্তু লেফট উইং এ খেলতে চায়। ভিনিসিয়াসের স্ট্রং পয়েন্ট ওইটাই যে ও প্লেয়ারদেরকে টেক অন করবে। তুমি দেখতে পারবা রাফিনা হচ্ছে গিয়ে এক মোর অফ আ রানার, সেই জিনিসটাই গেমের মধ্যে করছে। মার্টিস কুনা বক্সের বাইরে যত বেশি ফ্রিডম পায়, সে তত ডেঞ্জারাস হয়ে ওঠে। মার্টিনেলি বোথ উইংসে হচ্ছে গিয়ে অপারেট করতে পারে, এই জিনিসগুলো তো আমরা দেখতে পারছি। কিন্তু ব্রাজিলের খেলার মধ্যে যে প্লেয়ারটা, এইটা আমরা এই গেমের মধ্যে দেখতে পারি না। দে ওয়ার বিটেন টাইমস আফটার টাইমস ইন টার্মস অফ পজিশন, ইন টার্মস অফ ম্যাচ ডমিনেন্স, যেটা কিনা ফ্রান্স মোটামুটি ভাবে পুরাটাই নিয়ে রাখছিল।
ফ্রান্স 10 ম্যান হওয়ার পরও এই গেমটা যেভাবে ডমিনেট করছে এবং গুছায় গেলছে, দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েটেবল। দেখো ব্রাজিলের এই যে সিনারিও, যেখানে তারা ক্যাজেমিরোকে দিয়ে লং বল যাইতেছে, যখন ইন বিহাইন্ড বের করতেছে আমার উইঙ্গাররা, যখন আমরা দেখতে পারতেছি তারা ক্রসের দিকে যাইতেছে, দিস ইজ নট দ্য গেম ব্রাজিল শুড বি প্লেইং। ব্রাজিল শুড বি প্লেইং মোর অফ অন দ্য বল ফুটবল, যেখানে তার প্লেয়ারদের মাঝখানে একটা টেলিপ্যাথিক পাসিং সেন্স আছে, যেখানে তার প্লেয়ারদের মাঝখানে ওই কমিউনিকেশনটা আছে, যেখানে দে ডু সামথিং ক্রিয়েটিভ, যেইটা কিনা ওয়ার্ল্ড ফুটবল আগে দেখেনি। দেখো এটা তো এক্সপেকটেশনের আলাপ, এটা তো আমি বলে দিতেই পারি, কিন্তু যদি আমি প্র্যাকটিক্যালি চিন্তা করতে যাই ব্রাজিলের খেলার মধ্যে যোগাবনিত তাহলে আসবে কিভাবে? দেখো এই জায়গায় দ্য নেম that comes to my mind, of course it's gonna be নেইমার জুনিয়র। ভাই দেখো নেইমার জুনিয়র ইজ দ্যাট প্লেয়ার যে কিনা যোগাবনিত রিপ্রেজেন্ট করছে, করে, এবং থ্রু আউট হিজ ফুটবলিং লাইফ সেই জিনিসটা করবে। নাও এট দিস পয়েন্ট ব্রাজিলের এমন একটা প্লেয়ার দরকার যে কিনা যোগাবনিত দেখছে, যার খেলার মধ্যে যোগাবনিত আছে, এবং সে ওই রিস্ক টেকিং প্লেয়ার দিয়ে ফুটবলটা খেলে। এবং নেইমার যতই আনফিট থাকুক না কেন, নেইমার যতই হচ্ছে গিয়ে আউট অফ ফর্ম থাকুক না কেন, হি হ্যাজ দোজ ইনস্টিংস যেটা কিনা ব্রাজিলকে হেল্প করতে পারবে। আর নেইমার রিসেন্টলি হি ইজ ইন আ গুড ফর্ম। তুমি যদি সান্তোসের গেম দেখতে যাও, সে অনেকভাবেই ইনভলভড আছে। নেইমারকে তুমি একদম প্রপার ন্যাশনাল টিম স্কোয়াড রেডি হয়তো দেখবা না, বাট তারপরও নেইমারের ইনক্লুশন উড বি আ ভেরি বিগ মোরাল সাপোর্ট ব্রাজিলের নিজের ফুটবলের জন্য। হয়তো নেইমার পুরো ম্যাচের মধ্যে 60 মিনিট খেলতেছে, হয়তো নেইমার পুরো ম্যাচের মধ্যে 45 মিনিট খেলতেছে, কিন্তু নেইমার যে ফ্লেয়ারটা দিবে, ওই ফ্লেয়ারের ঠেলায় ভাই অন্যান্য যেসব বারুদ তোমার আছে সেগুলা কাজ করা স্টার্ট করবে। কারণ আলটিমেটলি নাও ইন্ডিভিজুয়ালি এভরি ওয়ান ইজ আ ভেরি গুড প্লেয়ার। হয়তো এস্তেভাও আসলে আমরা টুকটাক কিছু প্লেয়ার দেখতে পারবো, কিন্তু এই যে গেম, এই গেমের মধ্যে হয়তো সবকিছুই ঠিক আছে, যে রাফিনিয়া হচ্ছে অফ দ্য বল রান বের করতেছে, মার্টিনেজ কুনা বক্সের বাইরে আছে, ভিনিসিয়াস ড্রিবল করতেছে, বাট ইটস নট গোনা ওয়ার্ক আউট আনটিল এন্ড আনলেস ব্রাজিল ওই রিস্ক টেকিং হ্যাপি ফুটবলটা খেলে, যেটা কিনা এই গেমের মধ্যে আমি দেখি নাই। আর আমি যদি ফ্রান্সকে নিয়ে কথাবার্তা বলতে যাই, ভাই দেখো ভাই, ফ্রান্সকে নিয়ে কথাবার্তা বলার তেমন ক্রুশাল পয়েন্ট নাই। কারণ এই গেমের মধ্যে ফ্রান্স এমন ভাবেই খেলতে নামছে যে আচ্ছা ঠিক আছে, আমরা ওয়ার্ল্ড কাপের আগে নিজেদেরকে যেহেতু ঝালাই নিব, যেহেতু আমাদের অপোনেন্ট ব্রাজিল, আমরা অস্থির একটা লাইন আপ নিয়ে খেলতে নামবো। তুমি দেখতে পারবা তাদের ডিফেন্স লাইনে মালো গুস্তো আছে, অ্যামেজিং প্লেয়ার, থিও হার্নান্দেজ অ্যামেজিং প্লেয়ার, উপামেকানো, কোনাতে। তুমি মিডফিল্ডে দেখতে পারবা রাবিওতের সাথে চুয়ামিনি আছে, চুয়ামিনি স্টার্ট করবে, এই জিনিসটা অবভিয়াস। তার সাথে রাবিওত যখন স্টার্ট করতেছে, তুমি ফিজিক্যাল ডমিনেন্স দেখবা, তুমি এখানে ভালো পাসিং রেঞ্জ দেখবা, তুমি দেখতে পারবা যারা কিনা তোমার স্পেস কভার আপ করতে পারতেছে। তো দিস ইজ আ ভেরি সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যেটা কিনা দেশম নিছে, যেটা কিনা ওয়ার্কআউট করছে। নাম্বার 10 হিসেবে খেলাইছে ভাই মাইকেল ওলিসে কে, হু ক্যান ক্রিয়েট ফ্রম এনিথিং। ডান সাইডে ডেমবেলে, বাম সাইডে একিটিকে, উপরে এমবাপ্পে। এখন এই জায়গায়ও তোমার প্লেয়ারের যে আলাপটা, ভাই দেখো এই গেমের মধ্যে আমি যেখানে চিন্তা করব ব্রাজিল প্লেয়ার সহ খেলতেছে, সেই জায়গায় আমি ফ্রান্সের প্লেয়ারটা দেখতে পারছি। এই গেমের মধ্যে একিটিকের যে অ্যাপ্রোচ ছিল, হি ওয়াজ আ সেকেন্ড স্ট্রাইকার যে কিনা এমবাপ্পের সাথে পজিশন সুইচ করতেছিল, এমবাপ্পে লেফট উইং এ চলে আসতেছিল। তাদের যে এই টেলিপ্যাথিক কমিউনিকেশন, ভাই ওরা তো সেম টিমে খেলছে পিএসজি তে, ওই কনভারসেশন আছে, ফ্রান্সের ন্যাশনাল টিমে একসাথে খেলতেছে। একিটিকে যখন বক্সে যায়, এমবাপ্পে গেটস দ্যাট ফ্রিডম, যেটা কিনা এমবাপ্পে এই গেমের মধ্যে মোটামুটি ভালোভাবে ইউটিলাইজ করতে পারছে, ঠিক আছে। আবার যখন একিটিকে ওয়াইডে চলে আসতেছে, এমবাপ্পে ইজ দ্যাট গাই যে কিনা থ্রু আউট দ্য টাইম হচ্ছে গিয়ে প্লেয়ারদেরকে পুশ করে যাইতেছে, যাতে ওলিসে বল নিয়ে আগাইতে পারে। তুমি যদি ফ্রান্সের দুইটা গোলই দেখতে যাও ভাই, তুমি দুইটা গোলের মধ্যেই দেখতে পারবা যে এই জায়গায় প্রপার সেন্সিবিলিটি আছে। যেই বলটা দেমবেলে উইন করার পরে, দেমবেলে উইন করে নাই, অন্য কেউ উইন করছে, কিন্তু দেমবেলে পাওয়ার পরে এমবাপ্পেকে ছাড়ছে, এমবাপ্পে কেম আপ উইথ এমবাপ্পে লাইক ফিনিশ, পেস দিয়ে প্লেয়ার বিট করছে, বল ক্যারি করছে, কিপারের উপর দিয়ে চিপ করছে, এন্ড দ্যাট ওয়াজ আ অ্যামেজিং গোল, ইউ ক্যান নট ডিনাই। এখন এমবাপ্পে কিনে যত ধরনের আলাপ আলোচনা ছিল, এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যেতে পারে, হাঁটুর ইনজুরি, হোয়াট নট, হি মেড আ স্টেটমেন্ট যে ভাই আই এম স্টিল হিয়ার, আই স্কোরড এগেইনস্ট ব্রাজিল, ঠিক আছে। তুমি একেটিকের গোলটা দেখতে যাও ভাই, একেটিকের গোলটা ওলিসে ক্যারি করে নিয়ে আসছে একটা কাউন্টারে। ওলিসে এই গেমের জন্য একটা হার্টবিট টাইপ কাজ করছে, যে কিনা ফল ব্যাক করছে, বল নিচে পাস বের করছে, থ্রু আউট দ্য টাইম বল ক্যারি করছে, ক্রিয়েট করছে, যে জিনিসটা রায়ান চেরকি আসলেও করতে পারবে। তো তুমি ওভারঅল স্কোয়াডের আলাপ চিন্তা করতে যাও, এই গেমের মধ্যে হয়তো ডিজেরেডুই স্টার্ট করে নাই, কিন্তু পরে যখন আসছে, সো ওয়েন ইউ হ্যাভ প্লেয়ার্স লাইক ডেমবেলে, এমবাপ্পে, ডুই, একিটিকে, রায়ান চেরকি, ভাই
তোমাকে যদি 3টা প্লেয়ার না মারতে পারে অন্য 3টা মেরে দিবে। ইউ ক্যান নট এস্কেপ দিস আনটিল এন্ড আনলেস তোমার কাছে খুব ভালো একটা ডিফেন্স লাইন আছে, খুব ভালো একটা সিস্টেম আছে। তারপরও দিস ওয়াজ আ ভেরি লো স্কোরিং গেম, যেটা কিনা ফ্রান্সের ফুল পোটেনশিয়াল দেখায় নাই। ফ্রান্স সামনে যাকে পাবে ভাই একদম প্যান্ট খুলে পিটাবে, তুমি এই জিনিসটা লিখে রাখো। ওয়ান অফ দেম যে কিনা ফুল টাইম খেলতেছে এবং ফ্রেন্ডলি অ্যাপ্রোচে না, ডিস্ট্রাকটিভ অ্যাপ্রোচে খেলতেছে, ভাই ধুয়ে দিবে ফ্রান্স। ফ্রান্সের এই ওয়ার্ল্ড কাপের সিনারিও নিয়ে হয়তো আমার এই জিনিসটা থাকতে, ফ্রান্সের এই ওয়ার্ল্ড কাপের স্কোয়াড নিয়ে হয়তো আমার এই ধর ফ্রান্সের ফ্রান্সের আপকামিং ওয়ার্ল্ড কাপের স্কোয়াড নিয়ে হয়তো আমার এই আলাপ আলোচনা থাকতে পারে যে ভাই ওদের ক্রিয়েটার অফকোর্স আছে, ওলিজে ক্রিয়েট করে, চেরকি ক্রিয়েট করে, উইং থেকে ডুই ক্রিয়েট করতে পারে, দেমবেলে পারে, বাট ওদের যে সলিডিটি অ্যাট দ্য ব্যাক, ওদের যে সলিডিটি অ্যাট দ্য মিড লাইন, যেখানে চুয়ামিনি আছে, যেখানে হয়তো কান্তে চলে আসবে, যেখানে হয়তো রাবিওত আছে, এই প্লেয়ারদের মাঝখানেও যে কমিউনিকেশনটা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু। কারণ এদের সলিডিটির কারণেই ধরো যে এত বেশি প্লেয়ার, কারণ এদের সলিডিটির কারণেই এত বেশি ফ্রিডম অন্য প্লেয়াররা পাইতেছে। সো ইয়েস, ফ্রান্স ইজ অ্যান অ্যামেজিং স্কোয়াড। দেখার বিষয় যে ব্রাজিল কতটুকু ভালো করে, কি করে না করে, আসলে বিষয়। অ্যান্ড আই রিলি ওয়ান্না সি নেইমার জুনিয়র ইন দিস টিম। আই রিলি ওয়ান্না সি নেইমার কামিং ব্যাক, যাতে ফ্রান্স, অ্যান্ড আই রিলি ওয়ান্না সি নেইমার কামিং ব্যাক যাতে আমি শেষ বিশ্বকাপে নেইমারকে অ্যাটলিস্ট দেখতে পারি। অ্যান্ড দ্যাট, অ্যান্ড ইভেন, এটাও যদি রিজন না হয়ে থাকে, নেইমার, অ্যান্ড ইভেন এই জিনিসটাও যদি নেইমার, অ্যান্ড ইভেন এই জিনিসটাও যদি রিজন না হয়ে থাকে, নেইমারের মাঝখানে ওই ব্রাজিলিয়ান ফ্লেয়ারটা আছে, যেটা কিনা এখন মোস্টলি আমি সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ গুলার কারণে ওই যে ফ্লেয়ার, ওই যে যোগাবনিত সেটা দেখি না। নেইমার যদি স্কোয়াডের মধ্যে থাকে, নেইমার যদি স্কোয়াডের মধ্যে থাকে এবং ফার্স্ট টিম ফার্স্ট 11 প্লেয়ার নাও হয়, তারপরও হি ব্রিংস ব্যাক দ্যাট মেন্টালিটি, যেখানে লিডারশিপ থাকবে, যেখানে ন্যাশনালিজম থাকবে, যেখানে ফুটবল থাকবে, যেটা কিনা বিউটিফুলি হবে। তো ব্রাজিলের খেলার মধ্যে তুমি কি দেখছো না দেখছো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।